আমন্ত্রণ সবাইকে রোড টু ডেমোক্রেসি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে আছে আমি সাইফুল হক। দর্শক, এই অনুষ্ঠানটি জেডএসআরএম এর সৌজন্যে শুক্র থেকে রবি এই 3 দিন এই সময় আরটিভিতে নিয়মিত সম্প্রচার হয়। দর্শক, প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন আর উদ্বেগ উৎকণ্ঠার বাস্তবতায় ডাকা 19 দলের বৈঠকে সবাই ডক্টর ইউনূসকে সমর্থন জানালেও তুলে ধরেছে একগুচ্ছ দাবি। অর্থবহ সংস্কার, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন, জুলাই গণ অভ্যুত্থানের ভিত্তিতে জাতীয় সনদ তৈরি, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন এবং জুলাই হত্যাকাণ্ডের বিচারের পুরনো দাবিগুলো আবার উঠে এসেছে সেই বৈঠকে। এর আগে গতকালের বৈঠকে বিএনপি, জামায়াত ও এনসিপি চলমান অস্থিরতা নিরসন প্রয়োজন মনে করলেও 3 দলই অনড় নিজেদের আগের অবস্থানে। নতুন করে 2 ছাত্র উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদত্যাগ চেয়েছে বিএনপি। এনসিপি যুক্ত করেছেন শেখ হাসিনার আমলের সব নির্বাচন বাতিলের দাবি। এদিকে ডক্টর ইউনূস 2026-এর 30 জুনের পর একদিনও থাকবেন না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব ডক্টর মোহাম্মদ শফিকুল আলম। প্রধান উপদেষ্টা আপাতত পদত্যাগ করছেন না এটা নিশ্চিত হওয়া গেলেও বৈঠকের মধ্য দিয়ে সমাধান সূত্র পাওয়া গেল নাকি সংকট আরও ঘনীভূত হলো সেই প্রশ্নও তুলেছেন কেউ কেউ। এমন প্রেক্ষাপটে দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় সংলাপের সংকট কি কাটলো। আর এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, রয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক অবসরপ্রাপ্ত মেজর আবদুল্লাহ আল মাহমুদ, এবং আমাদের সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক ডক্টর সাইফুল আলম চৌধুরী। আপনাদের 3 জনকে স্বাগত। দর্শক, আপনিও চাইলে আমাদের সঙ্গে এই আলোচনায় অংশ নিতে পারেন। স্ক্রলে দেখানো নম্বরে ফোন করে দিতে পারেন প্রতিক্রিয়া, জানাতে পারেন আপনার মতামত, প্রশ্ন রাখতে পারেন, লিখতে পারেন আমাদের ফেসবুকে। আমরা সরাসরি চলে যাচ্ছি মূল আলোচনায়। শুরুটা করতে চাই জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, আপনাকে দিয়ে। যেটা আমাদের শিরোনাম যে গতকাল 3টি দল বৈঠক করেছে, আজকেও অনেকগুলো দল বৈঠক করেছে এবং দাবি মোটামুটি আগেরগুলো, কিন্তু নতুন করে কয়েকটি দাবি যুক্ত হয়েছে। বিএনপির পক্ষ থেকে 3 জন উপদেষ্টার পদত্যাগ চাওয়া হয়েছে এবং এনসিপির পক্ষ থেকে চাওয়া হয়েছে শেখ হাসিনার আমলের সমস্ত নির্বাচন বাতিলের দাবি। তো এরকম একটি পরিস্থিতিতে ডক্টর ইউনূস আজকে ওনার প্রেস উইং থেকে বলা হয়েছে 26-30 জুনের পরে একদিনে উনি থাকবেন না। এবং আপনি যদি দেখেন আজকে আপনাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনিও বলেছেন ডিসেম্বরের মধ্যেই মোটামুটি নির্বাচনটা চান। এখন যে দাবিগুলো আছে এগুলো মোটামুটি পূরণ করে আমরা কি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দিকে যেতে পারবো? মানে এই সংকটটা কি আপাতত শেষ হয়ে ডিসেম্বরের দিকে যাচ্ছে কিনা নির্বাচন? আমি জানি না, মানে ডিসেম্বরে যাচ্ছে কিনা সেটা সরকার, নির্বাচন কমিশন তারা বলতে পারবে। আমরা বলেছি যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা সম্ভব বা হওয়া উচিত। অলরেডি 10 মাস আমরা অতিক্রম করেছি, একটা সরকারের কম বিষয় না। হ্যাঁ, অনেক বিষয় তাদের অর্জন আছে, কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক অর্জন সরকারের মধ্যে তাদের কি বলবো, আসলে গভর্নমেন্ট তো সরকার, গভর্নেন্স তো পলিটিক্স, অন কাইন্ড অফ পলিটিক্স। প্রফেসর ইউনূস সাহেব আছেন এখানে, উনি আন্তর্জাতিকভাবে খ্যাতিসম্পন্ন মানুষ, আমাদের শ্রদ্ধেয় মানুষ। এখন পর্যন্ত দেখবেন কেউই বলেনি প্রফেসর ইউনূসের পদত্যাগ করার দরকার, কেউই বলেনি। তার সরকারের উপদেষ্টাদের নিয়ে কথা আছে, নানান ধরনের বিতর্ক আছে, সব আছে। তা সত্ত্বেও বাবুল ভাই সেটাই বলছি, তারপরে আপনারা মোটামুটি 9.5 মাসে কিন্তু নির্বাচনের দাবিটাই করেছেন। এই গতকালের বৈঠকে আপনারা 3 জন উপদেষ্টার পদত্যাগের দাবি করেছেন। হ্যাঁ, পদত্যাগ দাবি করেছি। আমরা কেন করেছি সেটাও আমরা বলছি। দেখেন, মানে আমরা এত বছর যে আন্দোলন করলাম, এত মানুষ মারা গেল, এত আত্মত্যাগ, এত লড়াই, এত সংগ্রাম, এত কিছু হলো, তো কি কারণে? একটা নিরপেক্ষ সরকারের জন্য। বৈষম্যবিরোধী ছাত্রদের মধ্যে থেকে তারা 3 জন সরকারে গেলেন প্রত্যক্ষভাবে, যারা বৈষম্যবিরোধী ছাত্র ছিলেন, তাদের যে প্ল্যাটফর্ম, পরে নাগরিক কমিটি, পরে এনসিপি, তাদের থেকে 3 জন সরকারে গিয়েছেন এবং তারাই একটা রাজনৈতিক দল তৈরি করলেন পরবর্তীতে। কোনোদিন এরকম হয়নি যে বাংলাদেশ রাষ্ট্রের জন্মই কিন্তু ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে। আপনি 52 থেকে শুরু করে কেউ কোনোদিন ক্ষমতায় যায়নি। হ্যাঁ, এরা গিয়েছে, ঠিক আছে, এরা ক্ষমতায় গেছে, কিন্তু এরা যে রাজনীতি করবে, মন্ত্রী হয়েছে বা উপদেষ্টা হয়েছে, রাজনীতি করবে এটা কিন্তু কারো জানা ছিল না। তো কি কারণে আপনি করেন? তাহলে তারা বলছেন যে এটা খুবই হালকা কথা, যে তারা কালকে বলেছেন যে কি তুষার, এই তাদের সাথে সজীব মাহমুদ এবং কি ওই মাহফুজ আলম এটি কোন ধরনের কথা? এদের সূত্র একসাথে বৈষম্যবিরোধী ছাত্র থেকে আপনি গিয়েছেন, এখন আপনি বিএনপির 3 জন এই ভাইস চেয়ারম্যান বা কি বলে ওই স্ট্যান্ডিং কমিটির মেম্বারকে আমরা পদত্যাগ করাই যদি কই যে সরকারের যদি ইউনূস সাহেব নিয়ে নেয়, তারপরে যে আমরা কই আমরা বিএনপির কেউ না, এখন একই তো কথা। এইটা কি কোনো গ্রহণযোগ্য কথা হতে পারে আপনি বলেন? শুধু তাই না, এই উপদেষ্টারা নানান ধরনের বিভক্তি, বিভাজন এবং বিতর্কের জন্ম দিয়েছে, ইতিমধ্যেই বিতর্ক জন্ম দিয়েছে। আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়াকে নিয়ে হেন কোনো অন্যায় এবং অপকর্ম নাই
যে নাই, তার বাবা নিজে একজন এলজিডি লাইসেন্সধারী হয়ে গেছে, তার এপিএস তার বিরুদ্ধে 300-400 দেশ থেকে নিষেধাজ্ঞা, দেশ থেকে নিষেধাজ্ঞা দুদক তদন্ত করছে। আপনি 9 মাসের দর্শটা সরকার, হ্যাঁ আপনি বলেন এরা 5 বছর যদি চালায় তাহলে হাসিনা সারাই চলে যেতে পারতো, হ্যাঁ লুটপাটে। এই অভিযোগ আসছে, এগুলো কি আসিফ মাহমুদ জানতেন না? তারপরে ইশরাক আহমেদ সারা বাংলাদেশে কি ঠিক আমি জানি না, এই ইলেকশন কমিশন বেঠিক না আদালত বেঠিক না কে বেঠিক আমি জানি না, কিন্তু একই আইনে অনেক উপজেলা চেয়ারম্যান, চট্টগ্রামের মেয়র দায়িত্ব পালন করছে, আপনি তাকে দায়িত্ব পালন করতে দিচ্ছেন না। একজন সাংবাদিক বললেও সেদিন যে আমরা তো এটা আগেই জেনেছি, আব্দুল হান্নান মাসুদ আইন মন্ত্রণালয়ের এপিসি রুমে বলছেন যে এটা সিদ্ধান্ত হয়ে গেছে, আমরা তো তাকে দেবো না, বসতে দেবো না। এই যে বিষয়গুলা, হ্যাঁ কি বলে ওই ইশরাক আহমেদ মেয়র হলেন কি হলেন না, কিন্তু আপনি কি চেয়েছেন, আপনি কি চাবেন এই যদি হয় উপদেষ্টা এবং তারা নির্বাচন করবেন, এনসিপির কেউ নাও যদি হয় ওনারা তো নির্বাচন করবেন, উপদেষ্টা থেকে মন্ত্রী থেকে নির্বাচন করবেন, এই সুবিধা ভোগ করার পরে এইটাই কি নিরপেক্ষ সরকার? তাহলে হাসিনের কি দোষ ছিল? হাসিনা তো বলতো এই যে সামগ্রিক বাস্তবতা, এই কারণে আমরা পদত্যাগ চেয়েছি। শোনেন, দেশটাকে সংকটের দিকে নেওয়া কারো কাম্য না, সেই সংকটের দেওয়া এইখানে যে সংকট তৈরি করা হচ্ছে, এই ডায়ালগের পরে কি সংকট কিছুটা কমছে? কমেনি, বরং এই ডায়ালগের কি লাভ হলো? গতকাল ডায়ালগে একটা বিষয় এসেছে যেটা প্রধান উপদেষ্টার ফেসবুকে ভেরিফাইড ফেসবুক পেজ থেকে দেয়া হয়েছে, যেটা অনেকে আমরা দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে এটা নিয়ে আলোচনা হয়েছে যে এক ধরনের প্রচ্ছন্ন, এটাকে কি বলে, যেটাকে শ্যাডো থ্রেট, আমি যদি বুঝি ছায়া থ্রেট, যে কেউ যদি এরকম অসহযোগিতা করে আমরা এগুলো প্রকাশ করে দেব। এবং এটা গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে। এই যে কালকের যে মিটিং, এই মিটিংয়ে কি লাভ হয়েছে আমরা জানি না। আমরা শুনেছি সবচাইতে বিতর্কিত উপদেষ্টা যিনি, বয়স সবচাইতে কম, তাকেও নাকি এই মিটিংয়ে ঢোকানো হয়েছিল। এগুলো কি মিন করে? এবং বিএনপি যেসব দাবি দেওয়া করেছে সেগুলোকে তুচ্ছ জ্ঞান করা হয়েছে, এই সম্পর্কে ন্যূনতম কোনো মিটিং এর মধ্যে, হ্যাঁ মানে কোনো রিফ্লেক্ট আমরা দেখিনি আপনার মিটিং সরকারের পক্ষ থেকে, হ্যাঁ, বা এই সম্পর্কে বিএনপির যে দাবি দেওয়া ছিল বা বক্তব্য ছিল তার সম্পর্কে ন্যূনতম ইতিবাচক কোনো কথা মোটামুটি একটা আপনার কাছ থেকে একটা মোটামুটি শুনলাম। আমরা একটু জাতীয় নাগরিক পার্টির যুগ্ম মুখ্য সংগঠক অবসরপ্রাপ্ত মেজর আব্দুল্লাহ মাহমুদ আপনার কাছে যেতে চাই। কালকে আপনাদের দলের পক্ষ থেকেও প্রতিনিধিরা গিয়েছে, সরকারের সাথে বৈঠক করেছে। বৈঠকের পরে একটা তো অস্থিরতা চলছে, এটা তো আমরা স্বীকার করি না করি আসলে সবাই বুঝতে পারছে যে প্রধান উপদেষ্টার পদত্যাগের ইস্যুজ এসছে। আমরা সেনা প্রধানের বক্তব্য আমরা দেখেছি, অফিসার্স অ্যাড্রেসে উনি বলেছেন, ওনার পক্ষ থেকেও আপনার করিডোরের ইস্যুতে স্ট্রেইট ফরওয়ার্ড খুব কথা বলেছেন, তারপরে আপনার নির্বাচনের ইস্যুতেও বলেছেন। এরপরে আমরা হঠাৎ করে প্রধান উপদেষ্টার পদত্যাগের গুঞ্জন শুনলাম, এরপর রাজনৈতিক দল সব কিন্তু খুব ফাস্ট ট্র্যাকে হয়েছে, অনেকটা সিনেমার মতো। আপনারা যে গেলেন, এই সংকটের কোনো ধরনের সমাধানের ইঙ্গিত পেয়েছেন? জি, ধন্যবাদ আপনাকে, আপনার মাধ্যমে। এবং একই সাথে আপনাদের দলের পক্ষ থেকে নতুন একটা দাবি করা হয়েছে, শেখ হাসিনার আমলে সমস্ত নির্বাচন বাতিল। অনেকে আবার এটাও বলছেন যে ইশরাকের মেয়র পদের, যেহেতু ইশরাকের নির্বাচনটিও সেই আমলের নির্বাচন, তো সেই ক্ষেত্রে আপনার এটি ঠেকানোর জন্য এই অনেকগুলো ইকুয়েশন করছে আর কি, সোশ্যাল মিডিয়া ইকুয়েশন যদি বলি, একটু বলেন। জি, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দর্শক শ্রোতা যারা শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং আমার সহালোচকদেরও শুভেচ্ছা জানাচ্ছি। গতকালকে আসলে ডায়ালগ প্রসেসটা তো আনপ্রেসিডেন্টেড, একদমই। সো এটা হয়েছে কোন কনটেক্সটে সেটাও আমরা সবাই জানি। একটা জিনিস ভালো কি, সোশ্যাল মিডিয়ার যুগে এখন কেন হচ্ছে একটা ঘটনা, এটা রাষ্ট্রীয় পর্যায়ে হোক বা একটা আমাদের সামাজিক পর্যায়ে হোক, মানুষ মোটামুটি ওয়াকিবহাল। ইন্টারনেটের যুগে এটা ফ্রি অ্যাক্সেস সব কিছু সবার আছে। সো আসলে এটার কনটেক্সটটা কেন হয়েছে সেটার ব্যাপারে আমার মনে হয় নতুন করে বলার কিছু নাই, কিন্তু আমি মনে করি যে গতকালকের যে মিটিংগুলো হয়েছে সর্বদলীয় মিটিং বলা হচ্ছে, বাট আমি এটা মনে করি যে দল ভিত্তিক আলাদা মিটিং। সর্বদলীয় মিটিংটা আরো হয়তো এই মিটিংটা আরো একসাথে মিটিং হলে, হ্যাঁ, আরো চমৎকার হতে পারতো যদি সব দল একসাথে থাকতো, সব এটা যদি ডে ওয়াইজ ডে লং কথাবার্তা হতো, দ্যাট ওয়াজ ওকে অ্যাজ ওয়েল। এটা আমার ব্যক্তিগত ধারণা। বাট দেন আলাদাভাবে যে মিটিংটা হয়েছে মাননীয় প্রধান উপদেষ্টার বাসভবনে, সেটারও একটা অফকোর্স এটার একটা ইফেক্ট আছে। আপনি দেখবেন যে উদ্ভূত একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, এরপরে কিন্তু জনমনে অনেক আশঙ্কা তৈরি হয়েছিল যে দেশ কোন দিকে যাচ্ছে। আসলে যখনই আমরা হাঁটুভাঙা দয়ের মতো যখন একটু সোজা হয়ে দাঁড়াতে চেষ্টা করছি, বাট এরপরে কে যেন আবার পিছনে লেগ পুল করছে, আমাদের পিছনে টেনে ধরছে। সো এই ভয়টা কিন্তু আমাদের আছে। 5 আগস্ট আপনি যাই বলেন না কেন, যে একটা স্বৈরাচারের পতনের পর থেকে আমরা খুব মুক্ত হয়ে গেছি, স্বাধীন হয়ে গেছে এবং হচ্ছে সব আমাদের সুন্দরভাবে যাচ্ছে, এর পাশাপাশি কিন্তু মানুষের মনে এই
না আসলে আপনি অনেস্টলি বলেন তো দেশ কোন দিকে যাচ্ছে? আমি তো আসছি, একটু আসেন, আমাদের সময় কম তো, মানুষ অধীর আগ্রহে অপেক্ষা করে। সো তখন যে খুব ভালো ছিল তা না, এবং এই একটার পর একটা ঘটনাবহুল পর্যায়ের মধ্য দিয়ে যখন এই পর্যন্ত আসছে, গতকালকের ডায়ালগ প্রসেসের মধ্য দিয়ে আমার মনে হয় যে জনগণ জানতে পেরেছে যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার যে কথাবার্তা হয়েছেন তার মাধ্যমে কিছুটা হলেও পজিটিভিটি রাজনৈতিক অঙ্গনে এসেছে। ডায়ালগ প্রসেসটা খুব গুরুত্বপূর্ণ। যখনই সবাই সবকিছু সব দিকে যখন নীরব থাকে, তখন কিন্তু আপনার কোন দিকে আসলে দুর্ঘটনা ঘটবে সেটা বোঝা খুব কষ্টকর। আপনি আবার এটা বলেছেন যে গুরুত্বপূর্ণ, এখানে আমি একটা প্রশ্ন রাখতে চাই। এই ডায়ালগ প্রসেসটা যেহেতু আপনি গুরুত্বপূর্ণ বলছেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কিন্তু এই প্রস্তাবটাও করা হয়েছিল, এরকম কথাও বলা হয়েছে যখন করিডোরের ইস্যু এসছে, তখন কিন্তু এরকম একটি সেন্সিটিভ ইস্যুতে রাজনৈতিক দলগুলোর সাথে ডায়ালগের ইস্যুস কিন্তু বলা হয়েছিল, তখন কিন্তু আপনি ডায়ালগের প্রশ্ন কিন্তু আসেনি। ভাই মানে আমি মানে এটা কি পিক এন্ড চুজ কিনা? না 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 নো পিক এন্ড চুজ গেম এখানে। আমার প্রশ্নের মেরিট মানে এটা কিন্তু বলা হয়েছে, আমাদের দলের পক্ষ থেকেও কিন্তু বলা হয়েছে যে করিডোরের মতো একটা সেনসিটিভ ইস্যুতে অবশ্যই রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে যেতে হবে। তাহলে তখন সরকার করেনি কেন, আর এখন করছে সেটা? এখন অফকোর্স সরকার যে প্রশ্নবিদদের মানে জবাবদিহিতার বাইরে তো কেউ না, অন্তর্বর্তী সরকার কোনো কারণে কি সরকার একটু টেন্সড ফিল করেছে এই সিচুয়েশনস গুলোতে, এরকম কি মনে হয়? আমার মনে হয় সেটা তো আছেই, বাট আমার মনে হয় যে এখানে কোনো থার্ড পার্টি এনগেজমেন্ট থাকতে পারে বলে আমার ধারণা। বিকজ আওয়ামী নিষিদ্ধের পরে আমি বলছি আপনাকে, দেখেন সেটা অবশ্য প্রধানমন্ত্রী আওয়ামী নিষিদ্ধের পরে আসলে আওয়ামী নিষিদ্ধের আগ পর্যন্ত দেখবেন দেশের অর্থনীতি প্লাস সবকিছু কেমন যেন একটু সুন্দর বাতাস বইছিল। পূর্বে আওয়ামী নিষিদ্ধের পূর্বে যখনই আওয়ামী নিষিদ্ধের ডাকটা আসলো, আওয়ামী নিষিদ্ধের পরে কিন্তু দেশের আবহাওয়াটাই কেমন যেন একটু চেঞ্জ হয়ে গেছে। মিনিং টু সে আপনার এখানে অনেক পার্টি এঙ্গেজড হয়ে গেছে। আমি যদি আপনাকে বলি, পার্শ্ববর্তী দেশের ভারতের গোয়েন্দা বাহিনী যে আমাদের দেশে ফুল ফ্লেজেড আসলে ইনভেস্টমেন্ট করা শুরু করে না, এটা বলা যাবে না। সো আরেকটা জিনিস তৈরি হয়েছিল যেটা যে আপনার আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন ছিল সেখানে মোটামুটি সব দলই উপস্থিত ছিল, সেখানে বিএনপির অনুপস্থিতি ছিল। তো তারা যখন রাজনীতির মাঠে যখন একটা তো প্র্যাকটিস আছে যে ধরেন আসলে রাস্তায় কারা নামছে এবং কি দাবি আদায় করে নিয়ে আসছে, এই দাবিটা যখন আদায় হয়ে গেল তখন তারা হয়তো একটা ভ্যাকুয়াম ফিল করেছে এবং পরবর্তীতে তারা ইশরাকের আন্দোলনটা সামনে নিয়ে আসে। এখন ইশরাক তো একটা জননন্দিত নেতা, আমি নিজেও বলছি আপনাকে, বা আমরাও এটা মনে করি ইয়াং জেনারেশনের একজন আপনার স্টেক হিসেবে। বয়সের ডিফারেন্স আমাদের খুব বেশি না যেহেতু। সো তার এই জিনিসটাকে হয়তো বা রাজনৈতিকভাবে আসলে এরকম একটা প্লটিংই করা হয়েছে শুধুমাত্র যে রাস্তায় আমার অবস্থানটা জানান দেওয়ার জন্য, যে আপনারা ওটা নিয়েছেন আমরাও কোনো কিছু একটা নিতে পারছি। কিন্তু এর মাঝখানে যে আসলে অন্য দেশের যে স্বার্থ, ভারতের যে স্বার্থ, আওয়ামী লীগের যে স্বার্থ, ভারতের মাধ্যমে আওয়ামী লীগ যে কাজটা করতে চাবে যে সবার ভিতরে একটা যেন অনৈক্য তৈরি করে দেওয়া যায়, সেটা কিন্তু ঢুকে গিয়েছে অলরেডি। সো এই কাজটা, এটার জন্য আমি বলছি যে হ্যাঁ, মাননীয় প্রধান উপদেষ্টার ইভেন আরেকটা জিনিস আপনি দেখবেন, সেনাপ্রধান যখন কোনো বক্তৃতা দেন তখন কিন্তু এটা কভার করে হচ্ছে আইএসপিআর। কিন্তু যতগুলো নোট এই পর্যন্ত এসেছে বিভিন্ন টেলিভিশন চ্যানেল থেকে, সবগুলো কিন্তু টেলিভিশন চ্যানেলগুলোর ওন ফটো কার্ড দিয়ে তারা কিন্তু এটা পাবলিশ করেছে, নিচে কিন্তু সূত্র আইএসপিআর লেখা নাই, নট এ সিঙ্গেল ওয়ান, কোনোটাতে নাই। সো আমার মনে করি যে এখানে যেহেতু একটা কনফিউশন আছে, সবকিছু আছে, আইএসপিআর থেকেও এটা যদি একটা ফর্মাল ডিক্লারেশন আসে আসলে কি কথা হয়েছিল বা কোন মোডে হয়েছিল, এটা কোনো কিছু ছিল কিনা, এটার একটা এটার একটা তাদের দায়িত্বশীল জায়গা থেকে তারা এটা করা উচিত। আবার আপনি যেটা বলছিলেন যে করিডোর ইস্যুতে, একটা সেন্সিটিভ ইস্যুতে অবশ্যই এখানে রাজনৈতিক ঐক্যমতের ব্যাপার ব্যত্যয়ের কোনো সম্ভাবনা নাই, এটা একটা ম্যাসিভ ইস্যু, এটাতে অবশ্যই রাজনৈতিক ঐক্যমতের প্রয়োজন। আমাদের আরেকটা জিনিস আমি একটু জানতে চাই, এখতিয়ারের প্রশ্ন বলা হচ্ছে। হ্যাঁ, এখতিয়ারের প্রশ্ন বলা হচ্ছে। আমরা যদি এখতিয়ারের প্রশ্নে যাই, 5 আগস্ট কিন্তু এই এখতিয়ারের প্রশ্নটা আসেনি। আপনি সেটাই আমি জানতে চাচ্ছি যে এখতিয়ার, আজকে যখন এই এখতিয়ারের প্রশ্ন আসছে, এইটা খুব সাবজেক্টিভ কিনা, যে 5 আগস্ট কিন্তু সেনা প্রধানের বক্তব্য এখতিয়ার বহির্ভূত কিনা না এখতিয়ারের মধ্যে পড়ে কিনা, এই আলোচনাগুলো আসেনি, আজকে আসছে, সেইটাকে আপনারা কিভাবে দেখেন? না, 5 আগস্টের সম্মানিত সেনাপ্রধান যে বক্তৃতা দিয়েছিলেন সেটার যে কনটেক্সট ছিল আর এখন যেটা ফটোকার্ড হিসেবে বাজারে চলমান আছে, সেটার কনটেক্সটটা আসলে সেম না। কিন্তু একটা স্বাধীন সার্বভৌম দেশের সেনাপ্রধান হিসেবে উনি যখন সিকিউরিটি থ্রেট দেখছেন, তখন উনি সেটাকে আসলে রেজ করতেই পারেন। এমনও হতে পারে যে পাবলিক জানার জন্যই উনি রেজ করতে পারেন, কিন্তু অবশ্যই পাবলিকের জানারও একটা রাইট আছে যখন ন্যাশনাল সিকিউরিটি ইজ ইন থ্রেট, এটা এরকম হতে পারে। সো আমি এই জন্যই বলছি যে আসলে বাহিনী এবং সরকারকে এখানে মুখোমুখি করে করার সুযোগ নেই, কোনো সুযোগ নাই। এবং আমি যেই জিনিসটা হয়েছে এখানে আসলে থার্ড পার্টি এনগেজমেন্ট হয়ে গেছে। আমার যেটা বদ্ধভাবে আমি বিশ্বাস করি যে এখানে আসলে আমাদেরই দেশের কোনো রাজনৈতিক পার্টি হতে পারে, অথবা আমাদের দেশের রাজনৈতিক পার্টি আমি এখানে মিন করব না, বিকজ আপনার সব যে দলগুলো এসেছে সবাই হয় স্বাধীনতার পরে, স্বাধীনতা থেকে উঠে এসেছে, অথবা হচ্ছে এই অভ্যুত্থানের পরে এসেছে। এখানে ঢালাওভাবে কোনো দলের নাম দিয়ে এখানে কোনো দোষারোপ করা যাবে না। ইন্ডিভিজুয়ালকে বলা যেতে পারে, ইন্ডিভিজুয়াল হতে পারে যাদেরকে বিভিন্ন সময় এক্সারসাইজ করে মনে করেন কেটে ফেলা হয়, তাদের মাধ্যমে এখানে আসলে এই জিনিসগুলোকে কি আসলে একটা গোবলেট পাকানোর পরিকল্পনার মাধ্যমে কিছু
একটা ইঙ্গিত দেওয়া হয়েছিল কিনা সেটাই। জি অধ্যাপক ডক্টর সাইফুল আলম চৌধুরী আপনার কাছ থেকে একটু শুনতে চাই, আসলে মিটিং হলো সব দলের সাথে একসাথে না হলো আলাদা আলাদা করে মোটামুটি এক ধরনের মিটিং হয়েছে, সংকটের আপাতত কোনো সমাধান আপনি দেখছেন কিনা? সংকটের আপাতত সমাধান ডিফিকাল্ট অ্যানালাইসিস করা, বিকজ আমার কাছে মনে হচ্ছে যে ধরেন সরকার বলছে, উনিও বললেন যে এটাকে কনস্পিরেসি থিওরি, ব্লেম গেম। সো এটা খুব পপুলার একটা রাষ্ট্রবিজ্ঞানের একটা টার্ম আছে, প্যারানয়েড অফ স্টেট অফ পলিটিক্স। মানে যখন এর চাণক্যের একটা বিখ্যাত উক্তি আছে, যখন কোনো সরকার তার সিচুয়েশন ভালো থাকে না, তার জনপ্রিয়তা হ্রাস পেতে থাকে, তখন সে তার কিছু বহিঃশক্তি, পরাশক্তি, এই ধরনের কিছু কনস্পিরেসি থিওরি দাঁড় করায়, হ্যাঁ, যাতে জনগণকে ডাইভার্ট করা যায়। তো আপনি লাস্ট কাপল অফ মান্থস ধরেন, আমি শুরু থেকে বলি, আপনার আজকে 4 জন জুলাই আহতের চোখ হারানো 4 জন বিষ পান করেছে, হসপিটালে ভর্তি। এটা কি হওয়ার কথা ছিল? আমি সংস্কার অন্যদের সব বাদ দিলাম। আপনি আজ পর্যন্ত 10 মাস হয়ে গেছে, মাত্র একটা মামলা চার্জশিট দিয়েছেন, যেটা বলেছেন সেটা ওপেন অ্যান্ড শাট কেস, যেটা চাঙ্কার বুলেটটা, এটা লাগে 8 দিন। আপনি 10 মাসে একটা বিচার আমাকে করতে পারলেন না। 10 মাসে আমার রেজাল্ট হচ্ছে 4 জন চোখ হারানো, তারা বিষ পান করেছে ফ্রাস্ট্রেশন রাখতে না পেরে। তো আপনি আরও 10 মাস ইলেকশন দিবেন? আই ডোন্ট বিলিভ ইট, আই কান্ট বিলিভ ইট। এন ইলেকশনের সাথে ইলেকশন আজকে বললাম কালকে হয়ে গেল, বারবার করে বলা হচ্ছে রোড ম্যাপ, ঠিক আছে আপনি জুনেই দিবেন, তার ইলেকশনের সাথে অ্যাটলিস্ট 9টা কাজ জড়িত কমপক্ষে। ভোটার তালিকা অনেক মাত্র ভোটার তালিকা আপনার হয়েছে, ওকে। সো আরও 9টা কাজ পার্টিকুলারলি জড়িত। এই পার্টিকুলার টাইমলাইন আপনি দিচ্ছেন না কেন? সমস্যাটা কি? প্রবলেমটা কোথায়? এই প্রবলেমটা তো অ্যারেস্ট করতো না। প্রবলেমটা হচ্ছে দুটো ইস্যু নিয়ে, একটা হচ্ছে করিডোর, আর একটা হচ্ছে নির্বাচনের তারিখ। সো করিডোরটা তো মোটামুটি একটা পলিটিক্যাল পার্টির সাথে ইয়ার কারণে একটা ভালো হয়েছে, যেটা হচ্ছে কারণ এইটা কে থাকলো না থাকলো ক্ষমতায়, দ্যাট ডাজেন্ট ম্যাটার। দেশের জন্য সেনাবাহিনী এবং সরকার যদি আগুন নিয়ে খেলে, তাহলে সে আগুনে যে কোনো একজনকে পুড়তে হয়, এবং আলটিমেটলি এটা সেনাবাহিনী উইন করে। পৃথিবীতে এমন কোনো রেকর্ড নেই কোনো সরকার রেকর্ড করছে। তো আপনি এটি আগুন নিয়ে খেলাটা তো আপাতত বন্ধ করা গেছে অন্তপক্ষে পলিটিক্যাল পার্টিগুলোর সাথে, এটা অন্তপক্ষে একটা ভালো রেজাল্ট হয়েছে। কিন্তু আপনি আমাকে দেখান 10 মাস পরে এসে যখন আমার শুনতে হয় যে জুলাইয়ের অভ্যুত্থানে 4 জন বিষ পান করেছে, এর চেয়ে লজ্জাজনক আর কি হইতে পারে? এরপরে আপনার আসলে লেজিটিমেসিটা কোথায় আমাকে বলেন। আমি ইলেকশন ভুলে গেলাম, ইলেকশন আমি 10 বছর দিয়েন না, তাহলে এই লেজিটিমেট আমি কীভাবে নেবেন? কেন এই ছাত্রগুলা তারা চোখ হারানোর পরে তাদের আজকে আত্মহত্যা করতে যেতে হলো? তাইলে এই কনস্পিরেসি থিওরি আওয়ামী লীগ করছে, এই কনস্পিরেসি পলিটিক্যাল সারা ওয়ার্ল্ডেই। আপনি ইন্ডিয়াতে আছে বিজেপি ভার্সেস কংগ্রেস, এর সমস্যাটা আপনি দেখছেন কোথায়? নির্বাচন দিচ্ছে না বা দিবে না, আপনি তো বললেন আমি বিশ্বাস করেন না যে নির্বাচন। আমাকে 9টা কাজের আপনি তো গাইডলাইন দিতে হবে, আমি এভাবে করব। আপনি যে সিকিউরিটি ব্যবস্থা, যে পুলিশের যে ব্যবস্থা, যে আইন শৃঙ্খলা ব্যবস্থা, যে মব বাহিনী ক্রিয়েট করছেন দিনের পর দিন, তাতে আপনি ভোট ব্যাংক যে ডাকাতি হবে না, ভোট ব্যালট যে ডাকাতি হবে না, আপনি সে নিশ্চয়তা আমাকে দিতে পারেন? আপনি তো আমি তো নির্বাচন বলবো না, আমি বলবো সুষ্ঠু এবং অবাধ, ইনক্লুসিভ সব নির্বাচন, তাই তো? আমি চাই যে বাংলাদেশের, এটা সম্ভব না, বাংলাদেশের 4টা এর আগে বাংলাদেশের যে কোনো ট্রানজিশনাল ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে। আপনি 4টা দেখেন, 1991, 96, 2001, 2008। বাংলাদেশের ইতিহাসে কনসলিডেটেড ইলেকশন ছাড়া, কনসলিডেটেড ইলেকশন যেগুলো, সেগুলো হচ্ছে একটা গভর্নমেন্ট ছিল, সে নিজে ক্ষমতা আসছে, ওগুলো ফ্রি অ্যান্ড ফেয়ার না, কোনো ইলেকশনই না। আর ট্রানজিশনাল ইলেকশন যেগুলো, সেগুলো প্রত্যেকটাই ফ্রি অ্যান্ড ফেয়ার। কিছু কিছু প্রশ্ন থাকতে পারে, বাট এটা আনকোয়েশনেবল ছিল। এইবারই হয়তো বা প্রথমবার কোয়েশনেবল দেখা দেবে, কারণ আপনি ভোটের কোথায় দিবেন, কোথায় সিকিউরিটি দিবেন? এই আশঙ্কাগুলোর আপনার যুক্তিটা কি? আপনি যুক্তিটা হচ্ছে আমি তো সাদা চোখে দেখতে পাচ্ছি আপনি কারো না কারো পক্ষে নিচ্ছেন। আপনি কালকে থেকে আজকে পর্যন্ত লেয়ার ঠিক করেছেন পলিটিক্যাল পার্টির সাথে। প্রথমে বিএনপি, অর্থাৎ বিএনপিকে 1 নম্বরে গুরুত্ব দিচ্ছেন, আপনি জামাতকে 2 নম্বরে গুরুত্ব দিচ্ছেন, এনসিপিকে 3 নম্বরে গুরুত্ব পাওয়ার কথা। আমি হলে আমি পরে দিতাম, কারণ ও তো আমার পার্টি, আমি তো আরো পরে আনবো, আমি তো আরো পরে আনতাম, তাই না? পলিটিক্যাল তো স্ট্র্যাটেজি লাগবে আমার। আমি এনসিপিকে কেন থার্ড পার্টি হিসেবে আমি লোকজনকে দেখাবো? তারপরে দেখেন কনফ্লিক্ট রেজুলেশন হবে কীভাবে?
বিএনপি বলছে আসিফের এবং মাহফুজ এবং 3 উপদেষ্টা পদত্যাগ চাই, সেখানে বিএনপির সাথে বৈঠকে আসিফকে রাখার দরকারটা কি? ইটস এ মেসেজ, ইটস এ পলিটিক্যাল মেসেজ। আই ডোন্ট বোদার ইউ। যেখানে তার কারণে আজকে বলছে হয়তো বা ডিসেম্বর মধ্যে নির্বাচন যায়, এখন ধরেন সচিবালয় গ্যাঞ্জাম চলছিল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের চিফ অ্যাডভাইজার আন্ডারে উনি একদিনও ডাকছেন, 2 দিন ধরে আন্দোলন চলছে, হুট করে আজকে রাতের বেলায় অধ্যাদেশ জারি করে দিয়েছেন। কালকে তো ওরা বলছে তালা মেরে দিবে। এনবিআরটা বাধ্য হয়েছে না, কারণটা হচ্ছে এনবিআরটা বাজেট দিতে হবে আপনার, 2 তারিখে বাজেট, আপনি এখন বাজেট দিবেন কেমনে এনবিআর সলভ না হলে? আর সমস্ত এক্সপোর্ট বন্ধ, ইম্পোর্ট বন্ধ। দুলাভাই, ইঞ্জিন ঠিক না থাকলে গাড়ির যেমন কোনো ভরসা নাই, ভালো রড না হইলে বাড়িরও কোনো ভরসা নাই, দুইটাই বিপজ্জনক। তো কোন রড কিনবো? কেন জেডএসআরএম 25 বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে। আপনাদের সহ আলোচক একজন বললেন, অধ্যাপক ডক্টর সাইফুল আলম বললেন যে উনি যেই সংলাপগুলো হয়েছে সেইখানে আসলে কোনো সমাধান উনি দেখছেন না, এবং উনি এই আশঙ্কাও করছেন যে নির্বাচন আদৌ নির্বাচনের যেই সিমটমগুলো দেখা যায় সেগুলো দেখা যাচ্ছে না। না, এটা আপনাদের মধ্যে শঙ্কার কারণ? আচ্ছা, না, অবশ্যই শঙ্কার কারণ। প্রফেসর সাইফুল আলম একেবারে যথোচিত বলেছে, আমি ওইভাবে আসলে বলতে পারিনি, বাস্তবতা তাই। হ্যাঁ, ওই যে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথাই না বড় হয়ে কাজে বড় হবে, সেই কাজের মানুষ আমরা খুবই আশাবাদী ছিলাম প্রফেসর ইউনূসের নেতৃত্বে একটা সরকার। যদিও প্রফেসর ইউনূস বাদে অনেক উপদেষ্টা শুধুমাত্র মানে নানান ধরনের এনজিও টেনজিও বিতর্ক আছে, হয়েছে কি আসলে গভর্নেন্স ইজ এ পলিটিক্স, এটা বুঝতে হবে। প্রফেসর ইউনূস আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মানুষ, বরেণ্য মানুষ, এখনও তাকে আমরা রেসপেক্ট করব, দুনিয়ার মানুষ রেসপেক্ট করে, আমি কেন করব না, আমার দেশের মানুষ করব না? হ্যাঁ, তার ব্যর্থতা থাকলেও আমরা তাকে চাই, এটা তো সত্য। কিন্তু কালকে মিটিং এ আপনারা প্রমাণ ব্যক্ত করেছেন, দেখেন বিএনপি হেরে গিয়েও জিতে যেতে মানে হেরে যায়, তার মানে কি দেখেন ইশরাকের ইস্যুটা অন্যায়ভাবে তাকে দেওয়া হলো না, আমি যেটা বলেছি, তার অন্য সবাইকে দেওয়া হচ্ছে, কোর্ট রায় দিয়েছে, ইলেকশন কমিশন দিয়েছে। আপনি এই ইস্যুকে কেন্দ্র করে ইলেকশন কমিশনে কেউ ঘেরাও করছে, করেন আপনার, সেটা ইলেকশন কমিশন আমি পাহারা দিই, আমার কাজ না। হ্যাঁ, রাস্তা থেকে একটা টার্বুলেন্ট পরিস্থিতি তৈরি হয়ে গেল দেশের মধ্যে, আমরা উইথড্র করে ফেললাম, ইশরাককে বলা হলো, অনুরোধ করলো, ধমক দেওয়া হলো, চলে আসলো। তার মানে কি বিএনপি হেরে গেল, হ্যাঁ, নিজেরাই হেরে মাঠের কেন হেরে গেল? আমরা গভর্নমেন্টকে স্থিতিশীল দেখতে চাই, হ্যাঁ, গভর্নমেন্টের জন্য বিব্রতকর না হোক। গতকাল মিটিংয়ের ফলাফল কি হলো আপনি জানেন, কিন্তু মিটিংটার মানে কি? মিটিংটার মানে যে প্রফেসর ইউনূসের প্রতি সমর্থন বা ব্যক্ত করা। আলটিমেটলি মিটিংয়ের মধ্য দিয়ে, পলিটিক্যাল পার্টির মিটিংয়ের মধ্য দিয়ে একটা বার্তা আসলো যে না, প্রফেসর ইউনূসকে আমরা এখনো সরুক এটা চাই না, বা তাকে এখনো আমরা মানছি, অবশ্যই মানছি, এবং তিনি থাকুক। কারণ দেশের এই প্রফেসর ইউনূস বা বিএনপি বা আর্মি প্রত্যেকেই যদি প্রত্যেকের পরিপূরক না হয়, আমাদের দেশটা বিপদে পড়বে। হ্যাঁ, এখন সবাই যদি পয়েন্ট অফ নো রিটার্নে চলে যায়, কে জিতবে কে হারবে এই জায়গা থেকে, তাহলে বাংলাদেশ হেরে যাবে। কিন্তু আপনি দেখেন এই আর্মিকেও কিন্তু নির্বাচনের জন্য আমার লাগবে। আবার প্রফেসর ইউনূস যদি চলে যায়, সেটাও কিন্তু আমাদের জন্য খুব একটা ভালো বার্তা দেবে জাতীয় অন্তর্ভুক্তি, সেটা না। সেজন্য আমরা প্রফেসর ইউনূসকেও চাই, আমরা আর্মিকেও চাই, আমরা সংস্কারও চাই, আমরা নির্বাচনও চাই। বিএনপির জায়গাটা হলো এটা, সেই জন্য আমরা আমরা বিচারও চাই। দেখেন, 3টা ইস্যু নিয়ে যদি সরকার কাজ করতো, সরকারের ভুলটা কোথায়? এখনো তাকে আমরা সরকারকে কিন্তু সরকারের বিরুদ্ধে কোনো বা প্রফেসর ইউনূসের বিরুদ্ধে অন্তত আমরা কোনো কথা বলছি না, আমরা বলছি উনি থাকবেন। কিন্তু আমাদের 3টা ইস্যু নিয়ে যদি সরকার প্রথম থেকে কাজ করতো টার্গেট করে, প্রথমত হলো একটা নির্বাচন, যে দাবিতে দীর্ঘদিন আমরা নির্বাচন বাদ দেন, প্রথম দিন হলো বিচার। বললেন তো বিচারে কি হলো? আওয়ামী লীগের বিচারের কি অগ্রগতি হলো? 10 মাস, এত কথা, এত কিছু, এত সংস্কার, মাথাবাড়ি সংস্কার, একেবারে সংস্কার করে টোরে বাংলাদেশকে একেবারে সুইজারল্যান্ডের সাথে বেশি একটা কল্যাণ রাষ্ট্র আমরা বানাই দেবো, এরকম টার্গেট। সেকেন্ড রিপাবলিক, গণপরিষদ, কত কথা, হ্যাঁ, কত কথা। আচ্ছা, ফলাফল কি হয়েছে? 10 মাসে কতটুকু অর্জিত হইল গেল? তারপরে কি ওই বিচার তো গেল, তারপরে সংস্কার। আচ্ছা, সংস্কার, বিএনপি এই যে কেয়ারটেকার সরকার ছিল না, আমরা ফেরত পেয়েছি, এটা তো আমার একটা সংস্কার বা অর্জন। এই যে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ভারসাম্য, ক্ষমতার ভারসাম্য তৈরি করা কোনোদিন ছিল না, আমরা তো রাজি হয়েছি, এটা কি ছোট সংস্কার? সংবিধানের 70 অনুচ্ছেদ ব্লকেট ছিল, সেটাকে উন্মুক্ত করা হয়েছে, এটি কম সংস্কার? উচ্চ কক্ষ নিম্ন কক্ষ মেনে নিয়েছি আমরা, এটা কি খুব কম সংস্কার? তারপরে আরো অনেকগুলা ইস্যু, অনেক জায়গায় সব দল তো একমত হয়েছে। এখন আপনার আরো মানে সরকারি দল, আপনি যেটা উনি যেটা বললো আর কি, যে এনসিপি, তাদের বিশাল ফর্দ,
গণপরিষদ লাগবে, সেকেন্ড রিপাবলিক লাগবে, আরো কি কি লাগবে, কত কিছু লাগবে, জুলাই চার্টার লাগবে, এত কিছু যে লাগবে, হ্যাঁ, এটা কবে করবেন প্রধান উপদেষ্টা? হ্যাঁ, এই বিষয়ে কিন্তু সুস্পষ্ট কোনো কিছু নাই। তারপরে নির্বাচন, আপনি জুন দিবেন না ডিসেম্বর দিবেন, এই বিষয়গুলো নিয়ে আর্মি চিফকে কেন কথা বলতে হলো? আর্মি চিফ যেটা বলেছেন উনি বলতে পারেন কি, উনি 5 তারিখে বলেছেন সেটা প্রাসঙ্গিক হয়ে গেছে, কিন্তু এখন বললেন সেটা অপ্রাসঙ্গিক হয়ে গেল। হ্যাঁ, এবং কি নিয়ে কনফ্লিক্টটা হলো, উনি সম্ভবত 9 তারিখ বা 10 তারিখ বলছেন 18 মাসের মধ্যে নির্বাচন। এখন সেনাবাহিনীকে যেভাবে আক্রমণ করা হচ্ছে, বিএনপিকে ভারতের দালাল বলা হচ্ছে, এমন বলা হচ্ছে যে আমরা নাকি শেখ হাসিনাকে দেশে আনতে চাই। ভয়ানক ব্যাপার, বলেন কি ভয়ানক ব্যাপারটা বলছে তো, ফেসবুকে অনেকে লিখছে যে বিএনপি, ইন্ডিয়া আর কি সেনাবাহিনী এক সুরে কথা বলছে, এক হয়ে হাসিনা বিমান টিমানও প্রস্তুত আছে দেশে আনবে হাসিনারে। আচ্ছা দেখেন তো ভাই, আওয়ামী লীগ যত মিছিল করছে বিগত দিনে, কোন জায়গায় আমার এনসিপির বন্ধুরা বাধা দিছে, সরকার কতটুকু? পরশুদিন দেখলাম গুলিস্তানে বগুড়া যুবলীগের সেক্রেটারি যুবদল খবর পেয়ে ধরে আনলো, সব আমাকে মোকাবেলা করতে হচ্ছে, আমি সবচাইতে নির্যাতিত আমি। আরে ভাই, জেনারেল মঞ্জুর জিয়া রহমানকে হত্যার পরে কি কইছে জানেন? বলছে যে ভারতের দালাল কে উৎখাত করা হয়েছে। হাসিনা আমারে কইতো পাকিস্তানের দালাল, মির্জা ফখরুল পাকিস্তানের রয়ের কি আইএসআই এর এজেন্ট, বিএনপি পাকিস্তানের, এখন সরকার এরা কইতেছে আমরা হলো ভারতের। জি, ভারতের এজেন্টকে আপাতত, ভারতের কথিত এজেন্টকে আমি থামিয়ে আমি একটু যেতে চাই মেজর আব্দুল্লাহ আল মাহমুদ আপনার কাছে, যে এত দাবি এত কিছু করে কোথাও না কোথাও কিন্তু আসলে থামতে হবে, থেমে তো আসলে নির্বাচনের পথে যদি যেতে হয়, সেই থামার কোনো লক্ষণ আপনাদের দলের মধ্যে আপনি দেখছেন যে কোথাও গিয়ে আপনারা অ্যাগ্রি করতে পারছেন যে এটুকুতেই আমাদের আসলে গিয়ে সেরকম কিছু পাওয়া যাচ্ছে? আমরা তো আসলে ফুল স্টপ দিয়েই দিয়েছি। কোন জায়গাটায় বলেন তো? আপনি হয়তো খেয়াল করেছেন কিনা স্পষ্টভাবে, দাবির কিন্তু ফর্দির কথা বলা হচ্ছে, ঠিক আছে, ভাইয়ের সাথে আমি বললাম যে ফর্দি লিখলেই তো ফর্দি হয়ে যাচ্ছে। স্পেসিফিক 3টার কথা বলেছি, আমরা বলেছি 3টা যদি একসাথেও রোডম্যাপ দিতে হয়, নির্বাচন, বিচার, তারপর হচ্ছে আপনার সংস্কার এবং নির্বাচন, 3টার একসাথে। বিচারের কি কোনো রোডম্যাপ হয়? এমনি ভাই এটা না হওয়ার কি আছে আমি বুঝছি। বিচার তো বিচারিক প্রক্রিয়া, আপনি স্যার এই যে যেমন বলেছেন হচ্ছে যে বিচারের একটা চলমান থাকবে, রাইট? আর বিচারের রোডম্যাপ মানে আমি ওইটাতে একটু অবাক হচ্ছি, আপনি যেই শহীদের রক্তের উপর সরকার গঠিত হইলো তাদের হত্যাকাণ্ডের আপনি বিচারের রোডম্যাপ চাচ্ছেন 10 মাস পর, এটা আপনার জন্য খুব 10 মাস পরে তো চাচ্ছি না। না না, আপনি এটাও তো দুঃখজনক না? আপনি এটা মনে করছেন না? আমি তো খুবই দুঃখিত এই জন্য। এটার জন্য আপনারা দুঃখ প্রকাশ মানে দুঃখ পান কিনা? দুঃখ কি আসলে আপনি এখন মানে যেই সরকার একসময় বলেছে আপনারাই তাদের নিয়োগ করতে, এই ছাত্ররাই, সেই ছাত্রগুলোর মৃত্যুর আপনাকে বিচারের রোডম্যাপ যদি চাইতে হয় এনসিপির পক্ষ থেকে, এটা দুঃখজনক। বিচারকে তো আমরা আসলে ধরেন আমরা যেটা চাচ্ছি বিচারিক রোডম্যাপ মানে হচ্ছে এই সময়ের মধ্যে আওয়ামী লীগ সহ তার যেই হত্যাকারী শেখ হাসিনা সহ বাকি যারা টপ লিডারশিপ ছিল অ্যাটলিস্ট দৃশ্যমান বিচার তো কিছু আসবে। যেমন স্যার যেটা বলেছেন একটা বিচার সময় লাগে। এখন আমরা তো সেই কবে ধরেই কিন্তু বলে আসছি যে হচ্ছে বিচার 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 বিচার। আমাদের প্রথম যখন কথাই শুরু হয় তখন কিন্তু থাকে 1 নম্বরে হচ্ছে একের কথা হচ্ছে বিচার। আপনি বলেন তো বিএনপির নেতৃস্থানীয় নেতা যারা আছে, বিএনপি কি বলবো? বিএনপি রাজনীতিটা শুনবো আমি, প্লিজ আপনি বিএনপি রাজনীতি আমি বলি। আচ্ছা বলেন, আমি বলবো, আপনি আমাকে একটু বলতে দেন। আপনি বলেন তো, আমি ইয়াং জেনারেশন হিসেবে এখন একটা কোয়েশ্চেন করতেছি, আপনি বিএনপির আমাদের দায়িত্বশীল নেতৃত্বশীল যারা আছে তাদের ফটো কার্ড অথবা তাদের অফিশিয়াল পেজগুলোতে নির্বাচন কতবার আপনার এই বিচারের কথা বলা হয়েছে? বিচার কি একমাত্র এই নবীন দল যেটা হচ্ছে আপনার আমাদের 3 মাস হলো মাত্র জন্ম হইলো, আমরা কি আপনার মনে হয় কি সরকারকে একদম প্রেসার দিয়ে নির্বাচন করে ফেলতে পারবো? আর স্যারের একটা কথার সাথে আমি চরমভাবে আপত্তি জানাচ্ছি, উইথ অল ডিউ রেসপেক্ট, যে হচ্ছে তার দল মানে প্রফেসর ইউনূসের দল তো আমরা না, সরি, দিস ইজ এনসিপি। আমরা যদি এরকম কোনো ধারণা থেকে থাকলে এটা তো আসলে অনভিপ্রেত। আর যেটা হয়েছে সরকার আসলে আমাদেরকে প্রথম দিন কেন রেখেছে এটা সরকার বলতে পারবে। এটা যদি লেজিটিমেট কোনো কোয়েশ্চেন থাকে প্লিজ আস্ক গভর্নমেন্ট, বিকজ আমি মনে করি যে এখানে মাননীয় প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সর্বকনিষ্ঠ উপদেষ্টা যিনি আছেন তাদের বিরুদ্ধে তাদেরকে জবাবদিহি করার রাইট সবার আছে, আমার আছে, একটা রিকশাওয়ালা থেকে দিনমজুর সবার আছে, রাইট সবার আছে, প্রশ্ন করতে হবে এরকম কোনো কিছু থাকলে। হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে 2জন ছাত্র প্রতিনিধি যারা আছে তারা আমাদের কেউ না, আমরা বলেছি তারা আমাদের কেউ না, তাহলে তো আমাদের অফিসিয়াল পেটে তাদের নামও থাকতো বা অ্যাডভাইজার থাকতো, ঠিক আছে? অনেক কিছু যেহেতু ছাত্র আন্দোলনের স্টেক, একটা জিনিস আপনাকে আমি স্পষ্টভাবে বলি, যেমন হচ্ছে আমার এখানে প্রশ্ন আসতে পারে যে নাহিদ ইসলাম এবং হচ্ছে আপনার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাসায় তো অনেক যাতায়াত ছিল এনসিপির নেতাকর্মী অথবা নাগরিক কমিটির নেতাকর্মী, তারা কোত্থেকে এসছে?
ছাত্র আন্দোলনের একটা স্টেক থেকে এসেছে, তাদের ভুল ভ্রান্তি অনেক কিছু, ধরেন আমি ধরে নিলাম তর্কের খাতিরে তাদের ভুল ভ্রান্তি আছে, এটা ধরাও তো দিচ্ছে ছাত্র আন্দোলনের যারা অন্যান্য স্টেক হোল্ডার আছে তারা। এটা যদি তারা এখানে রিফাইন করে আসতে পারে গুড, তারা যদি রিফাইন করে না আসতে পারে এই স্টেক হোল্ডার বাকি যারা আছে তারা ডিসিশন নেবে তারা থাকবে কি থাকবে না। লেট মি ফিনিশ ভাই একটা সেকেন্ড। আর হচ্ছে সেকেন্ড রিপাবলিকের কথা যেটা বললেন, সেখানে যেই আপনার আমার সংবিধানটা তৈরি হয়েছে, আপনার টকশোতে আমি লাস্ট টাইম বলেছিলাম যে 8 মাসে, যেখানে আমার ইন্ডিয়ার সংবিধান হয়েছে আপনার 3 বছর এবং 60টা সংবিধান স্টাডি করে তারা হচ্ছে তাদের সংবিধান রচনা করেছে। সেইখানে আমি এই সংবিধান তো ঠেকাইতে পারে নাই, একটা আপনার স্বৈরাচারী ব্যবস্থাকে ঠেকাইতে পারে নাই। ভাই অনেক একটা সুন্দর কথা বলেছেন, আসলেই বিএনপি অনেক জায়গা থেকে লেভারেজ করেছে যে একমত হয়েছে। আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট ইট, এটা আমাকে করতে হবে। এই যে অ্যাপ্রিসিয়েশনটা আসলে অনেক আমার মনে হয় যে সিনিয়রদের থেকে আরো আসলে আমরা আরো শিখবো। আরেকটা জিনিস আছে এখানে, যে জিনিসটাতে তারা আপনার এগ্রি করে না, সেটা হচ্ছে পরপর 2 বার একই ব্যক্তি আপনার প্রধানমন্ত্রী হতে পারবে না, 2 বারের বেশি। তারা বলছে পরপর 2 বার একটা না, মানে এখানে কিন্তু একটা কিন্তু রেখে দিল। এটা আমি যখন একসাথে 15 বছর আপনার ক্ষমতার মজা নিব তখন কিন্তু আমি এরকম হয়ে যাবে। জুলাই চার্টারের কথা বলেছেন যে আপনিও বলেছেন যে তাদের জুলাই চার্টার লাগবে। জুলাই চার্টার কি লাগবে না ভাই? না সেই জুলাই চার্টারের কথা, সেই দাবিগুলো বলেছি কালকে, আপনারা পুরান দাবিগুলো বলেছেন। আমি এটাই বলছি, জুলাই জায়গায় কিন্তু জুলাই চার্টার কি লাগবে না। একটা প্রশ্ন আমি বাবুল ভাইয়ের কাছে করতে চাই, একটা আমি এক্স মিলিটারি হিসেবেও করতে চাই, আমাকে একটু কাইন্ডলি আপনার জানা থাকলে বলবেন। জেনারেল জিয়াউর রহমানের মৃত্যুর পরে আমার জেনারেলকে মেরেছে, ধরেন আমি এইভাবে বললাম, হ্যাঁ, আমাদের বিএনপি আসলে জেনারেল মঞ্জুরের বিরুদ্ধে এবং হচ্ছে তৎকালীন যারা হচ্ছে এটার সাথে সংযুক্ত ছিল, সেই বিদ্রোহ বলি আমরা, কথিত বিদ্রোহের মাধ্যমে যখন ওনাকে মারা হয়, তাদের বিরুদ্ধে আসলে কি ব্যবস্থা আপনারা নিয়েছিলেন? হ্যাঁ, এই প্রশ্নটা রাখেন, আমাদের একটু সমস্যা, আমি একটু সাইফুল আলমের কাছ থেকে শুনে আসি। সাইফুল আলম, আপনি একটি অনভিপ্রেত মন্তব্য করেছেন বলে আপনার সহ আলোচক বলছেন, আপনি যদি একটু ডিফেন্ড করেন তারপর বাকি আলোচনা। সেটা হচ্ছে, আমি ক্যাটাগরিক্যালি বলি, যখন কি বলে যে ধর্ষণ বিরোধী আন্দোলন হলো, যমুনায় গেল, পুলিশ লাঠিচার্জ করলো। এনসিপি যখন আন্দোলন করে যমুনায় যায় কোনো একটা কারণে, সেখানে লাঠিচার্জ হয় না, সেখানে হয় মিষ্টি বিতরণ ডেকে নিয়ে। না, মারা উচিত তাহলে না, আপনি সবার জন্য সমান থাকবে। আপনি যখন এনসিপিকে ট্রিট করছেন, আপনি আগেই প্রথম দিন থেকে বলেছেন, আপনি দেখেন ক্যাটাগরিকে আমি আসি, আপনার 24-25 আগস্ট চিফ অ্যাডভাইজার বক্তব্য দিয়েছিলেন প্রথম জাতির উদ্দেশ্যে। তখন বলেছিলেন আমার নিয়োগকর্তা ছাত্ররা যখন বলবে তখন আমি যাব। প্রথম দিন কিন্তু ইয়ার কথা বলেন, ইলেকশনের কথা বলেন। তারপরে 2 সেপ্টেম্বরে দিয়েছেন, তারপরে ডিসেম্বরে দিয়েছেন, তৃতীয় সময় এসে ডিসেম্বরে এসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে উনি বলছেন জনগণ ঠিক করবে। আপনারা বলছেন কি বলে যে দেখেন, যখন এই জাতীয় পলিটিক্যাল পার্টিগুলো কখন ডাকে জানেন? দেখেন আপনি ক্যাটাগরিগুলি, রাষ্ট্রপতি আন্দোলন যখন সরকার ঠেকাতে পারছিল না, ব্যালেন্স করতে পারছিল না কোনোভাবে, বিএনপিকে ডাকলো, বিএনপি সলভ করলো। সংবিধান বাতিল ইস্যু সেম, বিএনপি বললো যে তারা চায় না। থার্ড, এই সেনাবাহিনীর অফিসার্স অ্যাড্রেস, যখন গন্ডগোলটা লাগলো, আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষেত্রে তো আওয়ামী লীগ নিষিদ্ধের কিন্তু উনি কিন্তু লাস্ট ইন্টারভিউতে বলেছেন বিদেশি মিডিয়াকে যে এটা পলিটিক্যাল পার্টি উইল ডিসাইড। সেখান থেকে এসে আমি গেলাম, তা আমার দাবি যদি আপনি সবগুলোই মেনে নেন, তো আমি আপনার দল না সেটা বুঝবো কেমনে? অথবা আমার প্রতি আপনার পারসেপশনের জায়গা থেকে আপনি সেটা বলছেন, এটা আপনি জিজ্ঞেস করেন রাস্তায়, যে কেউ বলবে। এনসিপি একটা পলিটিক্যাল পার্টি, তারা অবশ্যই বলবে যে না, আমরা না, এটা খুব স্বাভাবিক। কিন্তু বাস্তবতা কি বলছে, উদাহরণগুলো কি বলছে ক্যাটাগরিক্যালি? আজ পর্যন্ত কোনো শুনেছেন? এই যে মব সৃষ্টি করে ধানমন্ডি থানা নিয়ে গেল, সেইখানে একজন এনসিপি লিডার নিয়ে চলে আসে, তাকে আবার শোকজও করা হয়েছে না, তাকে আবার এই শোকজে কোনো মানে হয় না। শোকজ তো আপনারা ইয়েতে হাসিবকেও করেছিলেন, মেট্রো রেলের আগুন দেওয়ার ঘটনাটা বলার কারণে। সেই শোকজে কি হয়েছে কেউ জানেছে? একটা শোকজের আপনারা কোনো ব্যবস্থা নিয়েছেন? ভাই আমাদের একটা শৃঙ্খলা কমিটিও আছে, যেমন হচ্ছে একজনের ব্যাপারে আপনার শৃঙ্খলা কমিটি আওয়ামী লীগের ছিল, শৃঙ্খলা কমিটি বিএনপিরও আছে, শৃঙ্খলা কমিটি সবারই থাকে। আমি আপনাকে স্যার দায়িত্ব নিয়ে বলছি, কিন্তু আমরা এনসিপির যে ইস্যুটা ছিল, এটা অলরেডি আপনারা কয়েকদিনের মধ্যে দেশবাসী দেখতে পাবেন কি বিচার আমরা নিচ্ছি। ব্যক্তিগত এক্সপেকটেশন এনসিপির বা নাহিদ বা আক্তারের উপরে অনেক বেশি ছিল পার্সোনালি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তারা সমস্যা, মানে ওই আশাটা তো শেষই করে দিচ্ছে, উল্টো সমস্যাগুলো ক্রিয়েট করছে। তাহলে সেই সমাধানটা কিভাবে আসবে? আপনি যে সংকটটা এখন দেখছেন সেটার সমাধানটা কিভাবে আসবে? এটা মানে ধরেন আমি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের রোডম্যাপ দিলাম, না একটা জায়গায় কিন্তু একটা হোপ হয়ে গেছে, সেটা হচ্ছে কেউই কিন্তু ডক্টর ইউনূসের চলে যাক এটা চান না। এই জায়গাটা একটা হোপ, এটা একটা ওনাকে ডিসাইড করতে হবে উনি আসলে কি করবেন। না ডিসেম্বরের মধ্যে ইলেকশন দিলে সব সমস্যার সমাধান হবে? সমস্যা অনেকগুলো রয়ে গেছে। বিএনপির 3টা ইয়ে আছে। আপনি বলছেন যে এখতিয়ার বহির্ভূত, ইটস এ বিগ টার্ম।
কারণ কোন ইস্যুতে কোন কনটেক্সট এটা আসছে এবং সেটা বলছেন, তাহলে তো এই মুখোমুখি যুদ্ধ যাওয়ার ফলে এখানে বিএনপি, আওয়ামী লীগ, এনসিপি কেউই থাকবে না এই যুদ্ধ লাগলে। ইটস হরিবল। কারণ বাংলাদেশের সেনাবাহিনী 90-এর পর থেকে ভেরি স্মার্ট, নুরুদ্দিন স্যারের পর থেকে, হ্যাঁ, ভেরি স্মার্ট অ্যান্ড ভেরি কুল। না, সেনাবাহিনী তো আপাতত তাদের বক্তব্য দিতে তারা তার অন্য কোনো তাদের অবস্থান তারা পরিষ্কার করেছে। দেখেন, একটা ডিসিপ্লিন বাহিনী, সবচেয়ে বেশি ডিসিপ্লিন। সো একটা ডিসিপ্লিন বাহিনীকে আপনি ডেরোগেটিভ ওয়ার্ড ইউজ করবেন, হাউ ডে আগুন নিয়ে খেলা, কি বলবেন শুনেন। না, আরেকটা জিনিস আমরা দেখলাম যে একটা পোস্ট দিয়েছে প্রধান উপদেষ্টার একজন সহকারী, পরে আবার তিনি পোস্টটা সরিয়ে ফেলেছেন। এটা তো ভাই দেখছি বিচারের কথা ওনারা যতবার বলেছেন, ওনার উপদেষ্টা, প্রেস সেক্রেটারি থেকে শুরু করে উপদেষ্টারা যত পোস্ট দিয়েছেন, যতগুলো পোস্ট দিয়েছেন, ততবার যদি একটু বিচারের দিকে নজর দিত, তাহলে আমরা অ্যাটলিস্ট এখন পর্যন্ত 5-7টা মামলার বিচার পেয়ে যেতাম। ততবার যদি বলতো যে আহতদের চিকিৎসার সুচির ব্যবস্থা করা দরকার, ততবার যদি আপনি হেলথ অ্যাডভাইজার কোথায়, এই বাচ্চাগুলো হওয়ার পর একবার গেছে, যায়নি তো। আপনার অফিস কি শুধু যমুনাই? আপনি জুলাই এই ছেলেগুলোর জন্য আসছেন, এই ছেলেগুলা আত্মহত্যা করতেছে, এই ছেলেগুলা না খেয়ে মরতেছে। মাঝখান দিয়ে একটা নিউজ হলো যে এতিমখানায় আছে, তাহলে আপনার অফিস কি শুধু যমুনাই? ইকবাল ভাই, আমি একটু শুনতে চাই, না আমি একটু শুনতে চাই, সেটা হচ্ছে ওরা যেটা বলছে যে আপনারা বিচারের দাবিটা যতবার নির্বাচনের দাবি করছেন, ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ, ওইটা বলছি। তার আগে একটা প্রশ্ন করছে আমার ভাই জেনারেল জিয়াউর রহমান হত্যা, এটা কি বাংলাদেশের এখন মৌলিক সমস্যা যে বিএনপি কি জিয়াউর রহমান হত্যাকাণ্ড নিয়ে সরব তুলতেছে না বা বিচার চাই না কেন? বাংলাদেশ রাষ্ট্রে এটা কি মূল সমস্যা? আরে ভাই, রাজীব গান্ধীকে যারা হত্যা করছে, তার সন্তানরা ধানু যারা মাফ করে দিছে, বিএনপি তো এটাও করতে পারে। আমি জানি না, তখন তো সামরিক আইনেও বিচার হয়েছিল, অনেকের মৃত্যু, জেনারেল মঞ্জুরকেও মারা হয়েছে গুলি করে, আর্মি পুলিশে মারছে না কারা মারছে, তৎকালীন সময় সামরিক আইনে বিচার। নতুন করে বিএনপি বিচার বা ব্যক্তিগতভাবে জিয়াউর রহমান কারো বাবা, কারো হাজবেন্ড, হ্যাঁ, তারা যদি মনে করেন ঠিক আছে, এটা যদি আবার নতুন করে ইস্যু তৈরি করে আবার আরেকটা জটিলতা তৈরি করা, এখন আপনি যদি কন যে আমার বাবার হত্যার বিচার আমি চাই না, বলতে পারেন, অসুবিধা কি? বা আমার দলের নেতা হত্যার বিচার আমি চাই না, কেন চাই না? আমি খুব খারাপ নাকি আমি জানি না। তো গেল ওই চ্যাপ্টার। এখন এই যে এনসিপি, ওই যে প্রফেসর সাহেব যেটা বললেন যে কেন সরকারি দল, শোনেন, প্রফেসর ইউনূস তো আমার কথা বলে না একবারও যে আমি প্রধানমন্ত্রী হব। নাহিদের কথা বলেছেন যে প্রধানমন্ত্রী হবে আগামী দিনের, তোমরা ভালো করবা, তোমরা দল করো। হ্যাঁ, হাসনাত আব্দুল্লাহ যমুনার সামনে সব নিষেধ, সংস্কার, হাসনাত আব্দুল্লাহ শুরু করে দিল প্রথম ভাঙ্গে, তারপরে সবাই গেল। ভাঙ্গার দায়িত্বটা হাসনাত আব্দুল্লাহ। উনি যদি জগন্নাথের আসতো, পিঠে আড্ডি ঘুরে করে দিত অন্য কেউ আসলে, আমার ধারণা। শুধু উন্মুক্ত হলো না, তাহলে পানি দাও, বাতাস দাও, সব দাও, দিল। হ্যাঁ, আবার প্রফেসর ইউনূস সাহেব পদত্যাগ করবেন, কেউ জানে না। বাংলাদেশের বাঘা বাঘা সাংবাদিক, সবকিছু রাজনৈতিক দল, হাসনাত আব্দুল কি নাহিদ ইসলাম যমুনায় চলে যায়, যে প্রফেসর ইউনূসের সাথে কথা হলো যে আপনি পদত্যাগ করবেন না বা করবেন। নাহিদ ইসলামের কাছে উনি বললেন, কি মিন করে এইসব আপনি বলেন, কি মিন করে প্রধান উপদেষ্টা? ওই যে উনি যে বললেন যে সরকারি দল না, হ্যাঁ, কোনটা সরকারি দল, কি সরকার, আর ভিতরের যে বিষয়গুলো, তাদের প্রভাব, প্রতিপত্তি, কর্তৃত্ব, এই যে সামগ্রিক বিষয়, আমি শেষ করে দেই। তারপরে দেখেন, এই যে ছাত্র নেতৃত্ব, তাদের যারা মুরব্বী, অভিভাবক, এক সময় তাদের জায়গায় লক্ষ লক্ষ মানুষ ঢাকা জড়ো হয়ে গেল, তাদের ঢাকা এখন 100 মানুষ আসে না। সেই মানুষ কেন এটা হইল? ইলেকশন কমিশন ঘেরাও, এই আত্মসমালোচনা, বিশ্লেষণ কি তারা করে? কেন তারা? এখন সমাধানের কথা যদি আপনি জিজ্ঞেস করেন, এটা প্রফেসর ইউনূস সাহেবের হাতে আছে, এবং তিনি প্রত্যেককেই ইউনিয়ন সিচুয়েশনে রাখতে পারেন, রেখে তার হাতে সমাধান। যদি তিনি জেদ করেন, তাহলে এটা বাংলাদেশের জন্য ভালো হবে না, বা তিনি যে দায়িত্ব নিয়েছেন, আমি মনে করি এটা আমানত হিসেবে, সেটা তিনি তার প্রতি সুবিচার করবেন। সেই প্রত্যাশা আমরা রাখি। মেজর আব্দুল্লাহ মাহমুদ, আপনি যদি একটু বলেন একদম সমাধান এইটুকু, কালকের পরে নতুন কোনো সংকটের আশঙ্কা আপনারা করছেন কিনা? না, আমি মনে করি আসলে এখন একটা যেই আইস ব্রেকিংটা দরকার ছিল, সেই আইস ব্রেকিংটা হয়েছে।
তার মানে এই আইস ব্রেকিং এর মাধ্যমে আসলে সরকারের কর্তৃত্ব যে প্রতিষ্ঠিত হওয়ার কথা সেটা আবার হয়েছে, সেটা আমি মনে করি। আর ভাই যেটা বলেছেন খুব নিঃসন্দেহে যে আমাদের সার্বভৌমত্বের প্রতীক হচ্ছে সেনাবাহিনী। এইখানে আসলে সেনাবাহিনীর, আমি আবার বলছি, একটা গোষ্ঠী আসলে কোনো একটা প্ল্যান করে এখানে সরকার এবং সেনাবাহিনীকে মুখোমুখি করে দিতে যাচ্ছে। সো এটা একটা বড় ধরনের রাষ্ট্রীয় ষড়যন্ত্র। এইখানে আমি মনে করি যে রাষ্ট্রের বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল হিসেবে মুরব্বীর মতো একটা ভূমিকা কিন্তু আমরা মনে করি যে হচ্ছে বিএনপি এখানে কাজ করবে। ইভেন এখানে আমাদেরও যদি কোনো ডিসিশন মেকিং প্রসেসে তারা দেখে যে না উই আর গোয়িং সো মাচ রং, সম্পূর্ণ রাষ্ট্রের স্বার্থে কিন্তু তারাও আমাদেরকে এখানে গাইড করার উচিত বলে আমি মনে করি। হ্যাঁ, একটা জিনিস আবার জাস্ট টু রিমাইন্ড দ্য ফোরাম এবং হচ্ছে আপনাদের মাধ্যমে সবাইকে, যে আপনার উইলিয়াম পিট ইউকের যে প্রেসিডেন্সিয়াল প্রাইম মিনিস্টার ছিলেন, উনি কিন্তু 24 বছর প্রাইম মিনিস্টার হয়েছেন। আর হচ্ছে অস্ট্রিয়ার হচ্ছে সেবাস্টিয়ান ক্রুজ, সে কিন্তু 31 ইয়ার্সে প্রাইম মিনিস্টার হয়েছেন। এখন বলতে পারেন তারা তো ছিল হচ্ছে তারা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, আমরা থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি। আমরাও কিন্তু এখন ফার্স্ট ওয়ার্ল্ড, আমাদের এই জেনারেশন যারা এসছে তারা কিন্তু এখন ফার্স্ট ওয়ার্ল্ড যে কান্ট্রি যারা আছে, স্টেক হোল্ডার যারা আছে, তাদের সাথে কাজ করছে। সো দেয়ার ইজ এ বাংলাদেশের বয়স ক্যাটাগরিতে যদি কেউ পাস করে তার প্রত্যেকেরই আসলে সেই সুযোগটা এটা ইয়াটা আছে। আরেকটা জিনিস আমি স্পষ্টভাবে বলি এখানে, যে হচ্ছে দ্বিচারিতাটা আমি ব্যক্তিগতভাবেও আমি বলবো যেটা আমি এটার পক্ষে নই, যে এখানে সরকারের যদি মনে হয় যে আমরা এনসিপি এখানে আমাদের আওতার বাইরে যে আমরা কোনো কাজ করছি, সেখানে যদি সরকারের কোনো পদক্ষেপ নিতে হয় তারা নেবে। তারা যদি সেটা না নেয়, অবশ্যই স্টেক হোল্ডার হিসেবে বাকি যারা আছে তারা সরাসরি প্রশ্ন করবে আমাদের। মন্তব্য আমি একটু সাইফুল আলম চৌধুরীর কাছ থেকে শুনতে চাই। আসলে সংকটের জন্য কোনো টোটকা যদি থাকে একটু বলেন। টোটকা একটাই, সেটা আমি বলেছি যে যেহেতু সব দল বলছে যে আমরা ডক্টর ইউনূসকে যেতে দিতে চাই না, এই জায়গাটাই টোটকা। এখন উনি যদি রিজিট থাকেন যে হ্যাঁ, সেটা তো আমার কথা হচ্ছে সেটার যেটা 9টা কাজে তো রিজিট, উনার তরফ থেকে তো 30 জুনটাই কাট অফ পয়েন্ট বলা হচ্ছে। কাট অফ 30 জুন আপনি হাজারবার বলেন, সমস্যা নেই। দেখেন 30 জুন আজকেও কিন্তু একটা দল বলছে, উনি বলছেন যে কম সংস্কার হলে ডিসেম্বর, বেশি সংস্কার হলে, এইগুলো কোনো কথা না। আর নির্বাচনটা সবচেয়ে বড় কথা কি জানেন, নির্বাচনটা ঘোষণা করার এখতিয়ার এটা ওনার প্রেস সেক্রেটারি, এটা আসলে সংবিধান লঙ্ঘন করেছেন। এটা হচ্ছে নির্বাচনটা ঘোষণা করার এখতিয়ার হচ্ছে নির্বাচন কমিশনের। সাংবিধানিকভাবে আপনি বাংলাদেশে গণতন্ত্র আনতে চান, আর বাংলাদেশের আপনি ডেমোক্রেসির ফার্স্ট ফেজ, যে যার যার দায়িত্ব, সাংবিধানিক দায়িত্ব তাকে পালন করতে দিতে চান না, তাহলে আপনি বাংলাদেশে গণতন্ত্র আনতে পারবেন না। আপনার উদ্দেশ্যই না। আপনি নির্বাচন কমিশন কাজ করতে দিতে হবে। যে আমরা সবাই একটা শুভ প্রত্যাশা রাখি। আপনাদের সকলকে ধন্যবাদ। দর্শক, জেডএসআরএম নিবেদিত রোড টু ডেমোক্রেসি আজ এখানেই শেষ করছি। সঙ্গে থাকার জন্য সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ।